সূচনা দেবী এবং মণিমালা দেবী দুই যা। তাদের বিয়ের পর থেকেই তারা সংসারে একসঙ্গেই আছেন। কখনো দু জায়ের মধ্যে কোনো ঝামেলা ঝগড়া এসব তো হতোই না, বরং বোনেদের মতো ভালোবাসা আর আন্তরিকতা দেখা যায়। সূচনা দেবীর মেয়ে সোমা এবং মণিমালা দেবীর মেয়ে লতা, বাড়ির দুই মেয়েকে সমান চোখেই দেখা হয়। যদিও সূচনা দেবীর স্বামী দেববাবু ব্যবসা করেন এবং তার আয় অনেক বেশি। অন্যদিকে মণিমালা দেবীর স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং মোটামুটি ভাবে তার খরচ চলে যায়। একদিন সূচনা দেবী কয়েকটি ড্রেস এনে মণিমালা দেবীর কাছে রাখেন ও বলেন, এই ছোট, দেখ তো এই জামা কাপড়গুলো কেমন। এগুলো হলো সারারা সেট, ব্র্যান্ডেড। আর এক সপ্তাহ পর মেয়ে দুটো জন্মদিন, তাই আমি আগে থেকেই এগুলো আনিয়ে রেখেছি। কিন্তু দিদি, এত দামি জামা কাপড় নেওয়ার কি দরকার? এই তো 1 মাসে বিয়ে বাড়িতে আপনি ওদেরকে এত দামি দামি জামা কাপড় কিনে দিলেন, আবার এই খরচ করেছেন। লতা তো আগের সব জামা কাপড়গুলো এখনো ভাঙেইনি, ওর মধ্যে কিছু একটা পরে নিতে পারতো। দেখ ছোট, তুই এইসব নিয়ে কোনো কথা বলবি না। আরে বাবা, ওরা আমাদের মেয়ে, আর কদিন পর ওরা বাড়ি ছেড়ে চলে যাবে শ্বশুর বাড়িতে। তখন কি আর ওদের উপরে আমরা খরচ করতে পারবো? তাছাড়া দুজনেই আমার নিজের সন্তান, আমি কখনোই ওদের দুজনকে ভেদাভেদ করিনি। একজন ভালো কাপড় পরবে আর একজন পুরনো পরবে, এটা কি কোনোদিনও হতে পারে? দিদি, আপনি তো সারা জীবন এভাবেই আমার মেয়েটাকে ভালোবেসে এসেছেন, কখনোই ওদের দুজনের মধ্যে তফাৎ করেননি। এই সবই আপনার মহত্ব। এইসব কথা না আমার কাছে বলবি না তুই। দুই মেয়েই তো এই বংশের নাকি? সব কিছুতেই ওদের দুজনের সমান অধিকার আছে। নে তুই এবার তাড়াতাড়ি বল কোনগুলো পছন্দ, আর না হলে আমি নিজেই পছন্দ করে নিচ্ছি। পরে কিন্তু আমাকে বলবি না যে দিদি আমাকে একবারও জামা কাপড় দেখালো না। এভাবেই সূচনা দেবী প্রত্যেক ব্যাপারে তার ছোট জায়ের মতামত নিতেন। দুই যা মিলে বেশ সুখের সঙ্গে সংসার করছিলেন। বাইরে থেকে যেই আসতো তাদের এই সৎ ভাব দেখে প্রশংসা না করে থাকতে পারতো না। কিছুদিন পর সূচনা দেবীর ছোট দাদা অনিল বাবু তাকে ফোন করেন। হ্যালো সূচনা, শুনতে পাচ্ছিস? আমি কাল থেকে তোকে ফোন করার চেষ্টা করছি, তোকে কলিং লাইনই পাচ্ছিলাম না। শোন, একটা খবর দেওয়ার জন্যই ফোন করেছি। তোরা গত মাসে যে বিয়ে বাড়িটা এলি, ওখানে মিস্টার বোসের সঙ্গে যে তোকে আলাপ করালাম, ওনার একমাত্র ছেলে বিজয়, সে বিয়েতে সোমাকে দেখেছে। ছেলেটার আমাকে খুব পছন্দও হয়েছে। ওরা এই বাড়িতে সম্বন্ধ করতে চায়। তাই যদি তুই রাজি থাকিস তাহলে আমি ওদেরকে নিয়ে একদিন তোর বাড়িতে যাব। আরে দাদা, এতে রাজি না থাকার কি আছে? আমি বিজয়কে বিয়ে বাড়িতে দেখেছি, বেশ ভালো ছেলে, আর ওর বাবা মাও খুব ভদ্র। তুমি কথা এগো, আমি বাড়িতে সবাইকে জানাই। ফোন রাখার পর সূচনা দেবী আনন্দে হাসতে হাসতে তার ছোট জায়ের কাছে আসেন এবং বলেন, আরে ছোট, শুনছিস? একটা সুখবর আছে। কি সুখবর বড় মা? কারোর বিয়ের প্রস্তাব এসেছে নাকি? তুই একদম ঠিক বলেছিস মা, তোর দিদি ভাইয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ওই গত মাসে আমরা সবাই বিয়ে বাড়ি গেলাম না, ওখান থেকেই প্রস্তাব এসেছে। তোর মামা ফোন করেছিল, ওরা সোমাকে খুব পছন্দ করেছে, গত সপ্তাহতেই আসতে চাইছে। বাহ, এটা তো খুব ভালো কথা। দিদির বিয়ে হবে, কি মজা! বিয়েতে আমি কিন্তু অনেক আনন্দ করব। হ্যাঁ হ্যাঁ, আনন্দ করবি না মানে? তোর দিদির বিয়ে, তুই তার একমাত্র বোন, সবকিছু সবার আগে তোর অধিকার। যেমন ইচ্ছা তেমন মজা করবি, কেউ তোকে বাধা দেবে না। শুনে খুব আনন্দ হচ্ছে দিদি। সত্যি, এরকম কপাল কজনের হয় বলো? বাবা মার ইচ্ছা থাকলেও বাবা মারা মেয়েদের বিয়ে নিজের এখতিয়ারের বাইরে গিয়ে দিতে পারে না। টাকা পয়সা থাকলে সবকিছুই সম্ভব হয়। তুই কিন্তু আমাকে সাহায্য করিস ছোট, এই ব্যাপারে আমি একটু বেশি নার্ভাস হয়ে যাই। তুমি অত চাপ নিও না দিদি, সবে তো দেখতে আসছে, সবাই মিলে সবকিছুটা ম্যানেজ করে নেব। মেয়ের দেখাশোনাতে সূচনা দেবী বেশ ভালোই খরচ করেন। ঘরে নতুন রং করানো হয়, পর্দা নতুন লাগানো হয়, কিছু পুরনো ফার্নিচারও চেঞ্জ করা হয়। দেখাশোনার দিন ছেলেপক্ষের জন্য দামি দামি রেস্টুরেন্ট থেকে খাবার আনানো হয় এবং তাদের জন্য বিভিন্ন রকমের উপহার কেনা হয়। এসব দেখে মণিমালা দেবী বলেন, দিদি সবে তো দেখাশোনা হচ্ছে, এখন এত কিছু করার কি দরকার? ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে পছন্দ করুক, তারপর না হয় এসব জিনিস হবে। আরে বাবা, পছন্দ করার আর কি আছে? ওরা তো একে অপরকে বিয়ে বাড়িতে দেখেছে, দেখে নিয়েই তো ওরা প্রস্তাবটা পাঠিয়েছে। আমি নিশ্চিত ওদের আমার মেয়েকে ভালোই পছন্দ হয়েছে, শুধু বিয়ের দিন পাকা করতেই আসছে ওরা। কিছুক্ষণ পর অনিল বাবু পাত্র সুজয় এবং তার বাবা মাকে নিয়ে বাড়িতে এসে হাজির হয়। মণিমালা দেবী এবং সূচনা দেবী দুজনেই এগিয়ে গিয়ে তাদের আপ্যায়ন করে ভেতরে নিয়ে আসে। কিছুক্ষণ কথাবার্তার পর খাবার দাবার পরিবেশন করা হয়। খাওয়া দাওয়া হয়ে গেলে সুজয়ের মা পিয়ালি দেবী বলেন, দেখুন দিদি, আপনার মেয়েকে তো আমাদের প্রথম থেকেই পছন্দ।
আমরা কিন্তু বেশি দিন কাজ ফেলে রাখতে চাই না। আগামী মাসের মধ্যেই বিয়েটা হয়ে গেলে খুব ভালো হয়। দিদি, আপনি তো আমার মনের কথাটাই পড়ে নিয়েছেন। আমিও বেশি দেরি করতে চাই না। ছেলে মেয়ে যখন একে অপরকে পছন্দ করেছে তখন আমার আর কোনো আপত্তি নেই। দেখুন, আমরা কিন্তু প্রস্তুতি নিয়েই এসেছি। আজকে একটা আশীর্বাদের মতো ছোট অনুষ্ঠান করে দেব। আপনারা ব্যবস্থা করুন, আমি মেয়েকে আশীর্বাদ করে তবে যাব। কিন্তু এত কম সময়ের মধ্যে? সূচনা দেবী এভাবে যখন কথা বলতে যাচ্ছিলেন তখনই অনিলবাবু তাকে ইশারায় চুপ করিয়ে দেন এবং বাড়ির ভেতরে নিয়ে এসে বলেন, আরে আরে, তুই কি সব বলছিস? ওরা তো সাধারণভাবে একটা অনুষ্ঠান করতে চেয়েছে, কোনোরকম দ্বিধা করিস না। সবাই মিলে চটপট করে একটু ব্যবস্থা করে ফেল। ওরা যা খেয়েছে না, ওদেরকে বরং ঘন্টাখানেক বিশ্রাম করতে বলি। তার মাঝে তোরা এদিকে আয়োজনটা সেরে ফেল। ওরকম ভালো সম্বন্ধ আর কখনোই পাবি না। সে তো আমি বুঝতে পারছি দাদা, কিন্তু ঠিক এমন সময় মণিমালা দেবী সেখানে আসেন। তখন সূচনা দেবী তাকে বলেন, শুনলি তো ছোট, মাত্র 3 ঘন্টা সময়ের মাঝে সবকিছু আয়োজন কি করে হবে বলতো? দিদি তুমি এত চিন্তা করো না, একটু শান্ত হও। তুমি ছোটদাকে বলে দাও কি কি আনতে হবে। ছোটদা লিস্ট অনুযায়ী সবকিছু নিয়ে চলে আসবে, আর আমরা ততক্ষণ বাড়ির আয়োজনগুলো দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, কিছু ফল মিষ্টি এগুলো তো আনতে হবেই। আর ছেলের বাবা মার জন্য জামা কাপড়, আর ছেলের জন্য জামা কাপড়। দিদি তোমার কি মাথাটা খারাপ? আশীর্বাদ বলে কথা, এটুকুতে হয় নাকি? তুমি আমার কথা শোনো ছোটদা, ছেলের মায়ের বাবার জন্য 2 জোড়া ভালো দেখে কাপড় নেবে, আর ছেলের জন্য 4 জোড়া, একটা পাঞ্জাবি, 2টো শার্ট প্যান্টের পিস, আর একটা জিন্স টি শার্ট, আর বাকি যা যা লাগবে সবকিছুই। আর হ্যাঁ শোনো, সোনার একটা আংটি নিও। আরে হ্যাঁ তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। সোনা তো দিতে হবেই দাদা। শুধু সোনার আংটি নয়, একটা সোনার চেন আর হাতের একটা ব্রেসলেটও দেবো। আর শোনো, মেয়ের মাকে 1 জোড়া কানের দুল, এগুলো তো দিতে হবেই, বল ছোট? দিতে তো হবেই। আর বাইরে ড্রাইভার বসে আছে, ওর হাতে আগে আমায় কিছু ফুল কিনে পাঠিয়ে দাও। ডাইনিং রুমটা একটু ভালো করে সাজাতে হবে তো। অনিলবাবু বাজারে চলে গেলে 2 জায়ে মিলে তাড়াহুড়ো করে সমস্ত ব্যবস্থা শুরু করেন। 3 ঘন্টার কঠিন পরিশ্রমের পর তারা মোটামুটি একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেন। বিজয় এবং সোমাকে সুন্দর করে বসানো হয়। এরপর একে একে অনুষ্ঠান পর্ব শুরু হয়। সূচনা দেবী মণিমালা দেবীকে ডেকে বলেন, ছোট, তুই এদিকে আয়। তুই আগে ছেলেকে চেনটা পরিয়ে আশীর্বাদ কর। কিন্তু দিদি আমি? কোনো কিন্তু নয়। ছোট থেকে মেয়েটাকে তুই কোলে পিঠে করে মানুষ করেছিস। আমি তো তখন অনেক অসুস্থ থাকতাম। দিনের পর দিন রাত জেগে তুই আমার মেয়েটাকে যত্ন করেছিস। আমার থেকে বেশি তোর অধিকার আছে ওর উপরে। এভাবে মণিমালা দেবী এগিয়ে গিয়ে পাত্রকে আশীর্বাদ করেন। 2 জায়ের মধ্যে এত মিল দেখে পিয়ালি দেবী বলেন, সত্যি দিদি, আপনাদের মধ্যে এত মিল দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আমি আপনাদের পরিবার থেকে মেয়েকে বউ করে নিয়ে যাচ্ছি। ও এত বছর আপনাদের সঙ্গে আছে, নিশ্চয়ই আপনাদের মতোই ওর মনও খুব সরল, একেবারে পাকা সোনা। এভাবেই সোমার বিয়ের দিন ফাইনাল হয়ে যায়। বিয়ের প্রস্তুতিতে সূচনা দেবী সারাদিন ব্যস্ত থাকেন। মেয়ের শ্বশুরবাড়িতে যাতে কোনো কিছু পাঠাতে কম না হয় সেদিকে তার খুব বেশি নজর। সবার জন্য জামা কাপড় এবং প্রচুর পরিমাণে গিফট কেনা হয়। সোমার শ্বশুরবাড়ির আসবাবপত্র অনেক নেওয়া হয়। দেখতে দেখতে আর মাত্র 15 দিন বাকি থাকে। একদিন দুপুরবেলা পিয়ালি দেবীর ফোন আসে। ফোন তুলে সূচনা দেবী বলেন, হ্যাঁ দিদি, কেমন আছেন বলুন? বিয়ের প্রস্তুতি কেমন চলছে? আমরা সবাই ভালো আছি দিদি। আসলে একটা জিনিস বলার জন্য আপনাকে ফোন করেছিলাম। এখানে একটু সমস্যা হয়েছে। আজ সকালে না আমার ফোনে একটা ফোন এসেছিল। আমি আননোন নাম্বার দেখে প্রথমে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু তারপরে ফোনটা তুললাম। একজন ভদ্রমহিলা হঠাৎ করে বললেন যে আপনারা যে বাড়িতে আপনাদের ছেলের জন্য মেয়ে রেখেছেন সে বাড়িতে খবরদার বিয়েটা দেবেন না। এসব আপনি কি বলছেন? কে ফোন করে এসব আপনাকে বলেছে? আমি তো সেটা বুঝতে পারছি না। হঠাৎ করে ফোন করে এসব বলতে লাগলো। তারপর বলছে মেয়ের চরিত্র খারাপ, মেয়ে নাকি অন্য ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায়। এসব আজে বাজে আরো কত কি কথা। দেখুন দিদি, আপনি বিশ্বাস করুন, এসব একেবারে মিথ্যে কথা। কেউ ইচ্ছে করে আমার মেয়ের নামে এসব দুর্নাম রটাচ্ছে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি। সোমাকে আমি নিজের চোখে দেখে এসেছি। ওর উপরে আমার পুরো ভরসা আছে। আমি ওই মহিলার কথা কিছুতেই বিশ্বাস করি না। আপনাদেরকে বলছি আপনারা একটু সাবধানে থাকবেন। সামনেই তো বিয়ে আসছে, এরকম হয়তো 1-2টা ঝামেলা ঘটতে পারে। পিয়ালি দেবী ফোন রাখার পর সূচনা দেবী যেন মাটিতে পড়ে যাচ্ছেন। এমন ভাবে সোফায় বসে পড়েন। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার মেয়ের বিয়েতে কেউ এভাবে বাধার সৃষ্টি করবে। সঙ্গে সঙ্গে তিনি তার ছোট জায়ের কাছে ছুটে যান এবং বলেন, শুনেছিস ছোট, কি ঘটনা ঘটলো?
পিয়ালি দেবী ফোন করেছিল, কেউ নাকি ওনাকে ফোন করে আমাদের মেয়ের নামে উল্টো পাল্টে কথা রটিয়েছে। কি নোংরা জঘন্য মানসিকতা বল। সে কি, তা উনি কি বলেছেন? আরে বাবা, উনি ভালো মানুষ, সেজন্য উনি এইসব কিছু বিশ্বাস করেননি। অন্য কেউ হলে তো বিয়েটা ভেঙেই দিত। যাক, তাহলে আর চিন্তার বিষয় কি? তুমি এত চিন্তা করো না দিদি, ও সব কিছু হবে না। সপ্তাহখানেক পর আবার পিয়ালি দেবী সূচনা দেবীকে ফোন করেন এবং বলেন, হ্যালো দিদি, এইবারে তো আরো অনেক বেশি বড় ঝামেলা হয়েছে। আমি আর অন্য নাম্বারে ফোন রিসিভই করি না। কাল সকালে দেখি বাড়িতে একটা খাম এসেছে, তাতে একটা চিঠি আর অনেকগুলো ছবি। আপনাকে আমি কি বলবো, সোমার অনেক নোংরা নোংরা ছবি আছে তাতে। আমার তো দেখি হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এসব আপনি কি বলছেন? আমার মেয়ে মোটেও এরকম নয়। আরে বাবা, আপনি পুরো ব্যাপারটা শুনবেন তো। আমার ছেলে সঙ্গে সঙ্গে ছবিগুলো নিয়ে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছে, তারপর জানা যায় ওগুলো নাকি সব এডিট করা ছবি, একটাও রিয়েল নয়। দেখুন দিদি, আমরা অনেক ভাবনা চিন্তা করে এটা বুঝতে পেরেছি যে এসব করছে সে আর অন্য কেউ নয়, সে আপনার বাড়ির মেম্বার। আচ্ছা আপনি বলুন তো, আগের বারে আপনি ফোনের কথা আপনি কাকে কাকে বলেছেন? আমার বাড়ির মেম্বার? না না, আমার বাড়ির কোনো মেম্বার এরকম করতে যাবে কেন? তাছাড়া ফোনের কথা আমি শুধুমাত্র আমার মেয়ে, স্বামী আর ছোট যাকে বলেছি, আর তো কাউকে বলিনি। সেখান থেকেই কোনো গন্ডগোল হয়েছে। কারণ এইবারে চিঠিতে কি লেখা আছে জানেন? এবারে চিঠিতে লেখা ছিল যে আপনি ফোনে আমার কথাগুলো বিশ্বাস করেননি, তাই প্রমাণস্বরূপ ছবিগুলো পাঠাচ্ছি। আচ্ছা দিদি, আপনি বলুন তো, আমি যে ফোনে ওনার কথা বিশ্বাস করিনি, এটা তো আমি আপনাকে বলেছিলাম। তাহলে সেই মহিলা জানতে পারলো কি করে যে আমি আপনাকে ফোন নাম্বারটা পাঠিয়েছি? আপনারা একবার নাম্বারটা সার্চ করে দেখুন, নাম্বারটা আপনাদের চেনাশোনা কিনা। তবে আমার সন্দেহ এটা আপনার ছোট জায়েরই কাজ, উনি এতে ইনভলভ আছে। আপনি একটু চোখ কানটা খোলা রাখবেন। সূচনা দেবী কিছুতেই পিয়ালি দেবীর কথা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তিনি এটাও জানতেন যে তিনি সত্যি সত্যি আগের দিনের ওই কথা পিয়ালি দেবীকে শুনিয়েছিলেন। ফোন নাম্বারটা নেওয়ার পর তিনি ওই নাম্বারের কল ব্যাক করেন, কিন্তু ফোন সুইচ অফ আসে। এরপর তিনি তার দাদাকে দিয়ে ওই ফোন নাম্বার কার নামে আছে এসব জানার জন্য খোঁজ করতে বলেন। একদিনের মধ্যেই অনিলবাবু খোঁজ করে জানান যে সেটি মণিমালা দেবীর নামেই রেজিস্টার করা। এরপর সবকিছু সামনে এসে যায়। মণিমালা দেবীকে বাড়ির সবার সামনে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, এসব সত্যি কথা। আমি নিজে থেকে পিয়ালি দেবীকে ফোন করে সবকিছু বলেছি, আর বলবো নাই বা কেন? দিদি, তুমি তো তোমার মেয়ের বিয়ে নিয়ে একেবারে উতলা হয়ে উঠেছো। তুমি বলেছিলে তো তোমার মেয়ে আর আমার মেয়ে এই বাড়িতে সমান অধিকার পাবে। এখন দেখো তো, তুমি তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ব্যাংকের সমস্ত টাকা পয়সা শেষ করে ফেলছো। আমার মেয়ের বিয়েতে তাহলে কি হবে? ও কি ভিখিরির মতো এই বাড়ি থেকে বিদায় হবে? মণিমালা, তুই এইসব কথা মাথায় আনলি কি করে? আমি যখন বলেছি যে আমার দুই মেয়ে আমার কাছে সমান, তখন তো আমার উপরে তোর একটু ভরসা করা উচিত ছিল। আমি এই মুহূর্তে ব্যাংকে টাকাগুলো তুলে সোমার বিয়েতে খরচ করছি, কিন্তু তুই জানিস আমি লতার জন্য কত টাকা সেভ করে রেখেছি? কখনো কোনো খোঁজ রেখেছিস? আরে আমি তো ওর জন্মের পর থেকে ওর জন্য টাকা জন্মাচ্ছি। ওর 20 বছর হলে সেই টাকা ম্যাচিওর হবে, আর সেটা দিয়ে ওর বিয়ে হবে। তুই আমার উপরে সন্দেহ করে এত বড় কাণ্ড ঘটালি। এই সবকিছু শুনে মণিমালা দেবীর মাথায় হাত। তিনি লজ্জায় আর মুখ তুলতে পারেন না এবং বড় জায়ের পায়ে ধরে ক্ষমা চাইলেন। সূচনা দেবী প্রথমে একটু অভিমান করে থাকলেও তিনি তার ছোট জাকে ক্ষমা করে দেন, কারণ সত্যি সত্যি তিনি তার ছোট জাকে নিজের বোনের মতোই ভালোবাসতেন। মণিমালা দেবীর মন থেকে সন্দেহ, দুশ্চিন্তা এবং হিংসা দূর হয়। এরপর আনন্দ এবং উল্লাসের মধ্য দিয়ে সোমার বিয়ে হয়। অনিন্দিতা দেবী তার দুই মেয়ে রিমা ও রিঙ্কি এবং একমাত্র ছেলে বিকাশ এবং তার স্বামী অবিনাশবাবুর সঙ্গে বকুলতলা গ্রামে বসবাস করে। অবিনাশবাবুর বয়স বাড়ার সাথে সাথে সে আর কিছুই কাজ করতে পারত না। সারা দিন রাত বাড়িতেই থাকতো। রোজগার করার মতো শুধু বিকাশই ছিল। বিকাশ কাঠের দোকানে কাজ করত, আর সেই কাঠের দোকানে আসবাবপত্র বানানো হতো। সেখান থেকে মাস গেলে বিকাশ যা টাকা উপার্জন করে আনতো, সেই টাকা দিয়ে এতগুলো পেট চালানো অসম্ভব হয়ে পড়ত। এমনই একদিন অনিন্দিতা দেবী তার দুই মেয়ে আর ছেলেকে বলছিল, জানিস রিমা, রিঙ্কি, আমি একটা কথা ভেবেছি। আমি চাইছি এবার বিকাশের বিয়েটা সেরে ফেলবো। ও মা, এখন তো শীতকাল, তুমি দাদার বিয়ে এখন দিও না। এই শীতকালে আমরা ভালোভাবে সাজগোজ করতে পারবো, কিন্তু এই কনকনে শীতে আমাদেরকে সোয়েটার পরতে হবে। না, সোয়েটার পরে আমি কখনোই তাদের বিয়েতে যেতে চাই না। সোয়েটার পরে গেলে আমার সব মেকআপ খারাপ হয়ে যাবে, আর আমাকে একদমই ভালো লাগবে না মা।
আরে বাবা, আমি তো এখন শুধু বলছি তো তোর দাদার বিয়েটা দিয়ে দেব। আমি কি আজই দিয়ে দিচ্ছি নাকি? তোরা এমন ভাবে কথা বলছিস যেন এক্ষুনি তোরা যাচ্ছিস, কিন্তু আমি ঠিক করে ফেলেছি বিকাশের বিয়েটা এবার সেরে ফেলবো। তোদের যেতে হয় যাবি, আর না যেতে হয় না যাবি। শীতের কারণে কি কারোর বিয়ে হয় না নাকি? নাকি সকলে বাড়িতে বসে আছে আর না কেউ বিয়ে খেতে যাচ্ছে না শুনি? মা, তুমি যতই যাই বলো না কেন, দাদার বিয়ে কিন্তু শীতকালে একদমই দেবে না। আর হ্যাঁ, যদি দাও তাহলে ধনী পরিবারের মেয়ের সঙ্গে দেবে, তাহলে বিয়ে বাড়িতে গেলে একটু আরাম পাবো। ধনী লোকেরা খাবারেতে কত কিছু করে, আর তার সাথে কফি স্টলও করে। তাই এমন মেয়ের সঙ্গে তাদের বিয়ে দেবে যেন মেয়ের বাবারা এই সব কিছুই করে। আহ রিমা, চুপ কর তো। আর দ্বিতীয়বার যদি এরকম কথা বলেছিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই খুব ভালো করেই জানিস তোর বাবার কেমন অবস্থা, আর তোর দাদারও কিরকম অবস্থা। এরকম অবস্থাতে কোন ধনী পরিবারের বাবা তার মেয়ের বিয়ে দেবে শুনি? তোরা কি ভেবেছিস শুধু তোরাই ধনী পরিবারের মেয়েকে দেখে শুনে নিয়ে আসবি, আর তারা কি অন্ধের মতো বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ মা, ঠিকই বলেছে। আমি বলি কি, দাদা তো আমার ওই স্কুলের বান্ধবী পল্লবীকে অনেক পছন্দ করতো। আমার মনে হয় দাদা এখনো পল্লবীকে পছন্দ করে। তুমি একবার দাদাকে জিজ্ঞাসা করো না মা। কি সত্যি নাকি? কই, আমি তো এই কথাটা জানতাম না। তুই আমাকে আগে বলিসনি কেন? ঠিক আছে, দাঁড়া, আমি তো দাদাকে এক্ষুনি ডাকছি। বিকাশ, কিরে বাবা, শুনতে পাচ্ছিস? একটু এদিকে আয় না বাবা, তোর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। রুমের ভিতর থেকে মায়ের কথা বিকাশ সবকিছুই শুনতে পাচ্ছিল, কিন্তু তাও বিকাশ না শোনার ভান করে চুপ করেছিল। মায়ের ডাক শুনতে পেয়ে বিকাশ মায়ের সামনে এসে হাজির হয় আর বলে, হ্যাঁ মা, বলো, তুমি আমাকে ডাকছিলে কেন? কিরে বাবা, তুই তো কই একবারও আমাকে জানাসনি। আমি তো তোর মা, তুই যদি আমাকে জানাতিস তাহলে আমি কি তোকে বারণ করতাম নাকি রাগ করতাম? আমি তো তোর বিয়েটা সেরে ফেলবো বলেই ভাবছি। তুই যদি আগেই আমাকে বলে দিতিস, শীত পড়ার সাথে সাথেই তোর বিয়েটা দিয়ে দিতাম। এখন তো কনকনে শীত পড়ে গেল। মা, আমি তোমাকে এইভাবে বলিনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো বিয়ের জন্য রাজি হবে না, কারণ ওরা খুব তো দরিদ্র, ওর বাবা হচ্ছে কৃষক। ভেবেছিলাম তুমি হয়তো গরিব পরিবারের মেয়েকে বাড়ির বউ করবে না, এই ভেবেই তো আমি তোমাকে বলতে পারছিলাম না। ছি ছি, তুই এই জন্য এতদিন চুপ করেছিলিস? তুই একবারও এটা ভাবলি না আমরা এত দারিদ্র, আমরা যদি আবার ধনী পরিবারের মেয়ে আনি তাহলে তো তার আরো খরচ বেশি হয়ে যাবে। আমাদের পরিস্থিতির মতোই আমাদেরকে বাড়ির বৌমা খুঁজে আনতে হবে। আর তুই পল্লবীকে পছন্দ করেছিস তো খুব ভালো হয়েছে, ওই মেয়েটাকে তো আমার খুব ভালো লাগে। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছুদিন পর অনিন্দিতা দেবী রিঙ্কি তারা দুজন মিলে পল্লবীদের বাড়িতে কথাবার্তা বলতে যায়। কথাবার্তা বলার পর দুই পক্ষ একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে। দেখতে দেখতে বেশ কিছুদিন পর তাদের বিয়ের দিন চলে আসে। বিকাশ বিয়ে করতে চায়, তখন তার পিছনে পিছনে আরো সকলে যায়। তাতে বিকাশের দুই বোনও ছিল। রিমা অহংকার করেই বলে, ছি ছি মা, কার সঙ্গে দাদা বিয়েটা করলো? আমি তো ভাবতেই পারছি না, এত গরিব মেয়ে আমার বৌদি হবে। আমি তো কত আশা করেছিলাম ধনী পরিবারের মেয়েকে বাড়ির বৌদি করব, কিন্তু এই যে দেখছি তার উল্টো হয়ে গেল। শুধুমাত্র একটা তিরপল ঘিরে বিয়ের মণ্ডপ করেছে। এরকম আবার কেউ মণ্ডপ করে? দিদি, তুই এরকম কেন বলছিস বলতো? বেচারিরা কিছু করতে পারছি না তাই এরকম করেছে, না হলে কি কোনো বাবা এরকম ভাবে বিয়ে দিতে চায়? দেখ দিদি, তোর বিয়েতে যদি বাবা কিছু না করতে পারে তাহলে তুই তখন কি করবি? পল্লবীর বাবারও অত সামর্থ্য নেই, তাই করতে পারেনি। এই তুই চুপ কর তো, তুই ছোট হয়ে আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। ছোট ছোটর মতো থাক, বড়দের কথাতে একদম নাক গলাবি না। তুই দেখে নিবি, বৌদি যদি সঙ্গে করে কিছু না নিয়ে যায় না, তাহলে কিন্তু বৌদিকে আমি সব সময় কথা শোনাবো। দিদি, তুই কবে থেকে এরকম হিংসুটে হয়ে গেলি বলতো? আমি তো ভাবতেই পারছি না যে তুই আমার দিদি। তুই আমার দিদি হয়ে কিভাবে এরকম ব্যবহার করতে পারিস বলতো? পল্লবীর বাবার একটা কম্বল কেনার মতো টাকা নেই, আর হিটার কিভাবে কিনে দেবে? রিমা আর রিঙ্কির কথা পল্লবীর বাবা মহেশবাবু শুনে ফেলে। সেদিন বিয়ে সম্পূর্ণ হওয়ার আগেই মহেশবাবু ধার দেনা করে মেয়ের জন্য একটা হিটার কিনে নিয়ে আসে। এরপর বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মেয়ের সঙ্গে হিটারটিকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। হিটার দেখে রিমা অনেক খুশি হয়ে যায় এবং সারা দিনরাত শুধু হিটারের সামনেই বসে থাকতো। রিমা এই ধরনেরই ছিল, সে হিটারের সামনে থেকে কখনোই সরত না। এভাবেই বেশ আরো কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। পল্লবী বাড়িতে এসে বাড়ির সমস্ত কিছু কাজ করতে থাকে, তার উপরে আবার ঠান্ডা জলে বাড়ির সমস্ত কাজ করত, সেজন্যই তার হাত পা সাদা হয়ে গিয়েছিল। তখন সেটা দেখে অনিন্দিতা দেবী বলে, এ কি বৌমা, তোমার হাত পা এত সাদা হয়ে গেছে কেন? ও, বুঝতে পেরেছি, তুমি সকাল থেকে রাত পর্যন্ত এই ঠান্ডা জলে কাজ করো আর তার জন্যই এরকম হয়েছে। কিন্তু তুমি এটা আমাকে আগে কেন দেখাওনি বলো তো? এই রিমা, হিটারের সামনে থেকে সরে যেত। সকাল থেকে রাত পর্যন্ত একটাও কোনো কাজ করিস না, তার উপর হিটারের সামনে গিয়ে বসে থাকবি, আর তাও আবার একটা নিজে কম্বল জুড়ে নিয়ে। মা, তুমি আমাকে কেন এরকম ভাবে বলছো বলো তো? এই বাড়িতে তো বৌমা হয়ে আসার খুব শখ ছিল পল্লবীর। পল্লবী এখন এই বাড়ির বউ, বউকে তো কাজ করতেই হবে।
আর তাছাড়া পল্লবী কাজ করবি না তো কে করবে? আমরা করবো নাকি? আর আমরা কেনই বা কাজ করতে যাব? দিদি দেখ, বৌদির খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আবার এই কনকনে ঠান্ডার মধ্যে বৌদি সকাল থেকে রাত পর্যন্ত ঠান্ডা কনকনে জলেতে কাজ কাম করে। আর তুই কিন্তু এটা বৌদির সঙ্গে ভালো করছিস না। রিঙ্কি থাক না, ওসব বলতে হবে না। আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া আমি কাজ করবো না তো কে করবে? কাজ তো আমাকে করতেই হবে। বৌমা, তুমি হিটারের সামনে কম্বল গায়ে দিয়ে বসো, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে আসছি। তোমার হাতে পায়ে একটু মালিশ করে দেব। এই বলে অনিন্দিতা দেবী বৌমার জন্য তেল গরম করতে চায়। কিছুক্ষণ পর তেল গরম করে অনিন্দিতা দেবী বৌমার হাতে পায়ে মালিশ করে দেয়। তখন পল্লবীর চোখে জল চলে আসে। সেই চোখে জল দেখে অনিন্দিতা দেবী বলে, কি ব্যাপার বৌমা, তোমার চোখে জল কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, তুমি বরং একটু আরাম করে নাও, তাহলে দেখবে তোমার অনেকটা ভালো লাগবে। মা, আমার ব্যথা সব চলে গেছে। আমার হাতে পায়ে একদমই আর ব্যথা নেই। আসলে এটা ভেবেই আমার চোখে জল আসছে। আমি আপনার মতো একটা শাশুড়িকে মায়ের রূপে পেয়েছি, আর রিঙ্কির মতো একটা বোন পেয়েছি। এটাই আমার জন্য অনেক মা। এই বলে পল্লবী কান্নাকাটি করতে থাকে। এরকম ভাবেই পল্লবীর শাশুড়ি মা আর ছোট ননদ পল্লবীকে খুবই ভালোবাসতো। কিন্তু পল্লবীর বড় ননদ রিমা তাকে একদমই ভালোবাসতো না। সবসময় বৌদিকে ছোট বলেই অপমান করত। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন কনকনে শীতের রাতে পল্লবীর মা বাবা পল্লবীর বাড়িতে এসে ওঠে। সামনে মা বাবাকে দেখে পল্লবী চমকে যায়। মা, বাবা, তোমরা এত রাতে এখানে? তোমরা এখানে কি করছো? কি হয়েছে তোমাদের? মা পল্লবী, আমরা আর কোথায় যেতাম বল? এখানে ছাড়া আমরা আর কোথায় যেতাম? আমাদের তো আর কোথাও যাবার মতো জায়গা নেই, তাই আমরা ছুটে তোর কাছেই চলে আসলাম। জানিস পল্লবী, আমাদের বাড়িটা তো সাদামাটা ছিল। আজ এত ঠান্ডা পড়েছে বলে তোর বাবা একটু মেরামত করার চেষ্টা করেছিল, কিন্তু বাড়িটা শেষমেশ ভেঙে পড়ে গেল। আমরা কোথায় থাকবো, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছিলাম না, তাই আমরা তোর কাছে চলে আসলাম মা। পল্লবীর মায়ের মুখে এই কথা শুনে পল্লবীর শাশুড়ি অনিন্দিতা দেবী বলে, আরে দিদি, আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি এখানে এসে ঠিকই করেছেন। আসুন আসুন, এটা তো আপনারও বাড়ি। আর তাছাড়া আপনি আপনার মেয়ের বাড়িতে আসবে, এটাতে আমার ভয় পাবার কি আছে বলুন তো? আসুন, ভেতরে আসুন, বাইরে অনেক ঠান্ডা, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। এই বলে অনিন্দিতা দেবী পল্লবীর মা বাবাকে বাড়ির ভিতরে নিয়ে আসে। তারপর তাদের সাথেই শুতে নেয়। কিন্তু একটা কম্বল হওয়ার কারণে অতজনের গায়ে মোটেও ঢাকা পড়ছিল না। কারোর হাত বেরিয়ে যাচ্ছে, আবার কারোর পা বেরিয়ে যাচ্ছে। এরকম ভাবেই দুদিক দিয়ে টানাটানি হচ্ছিল। দেখতে দেখতে সকাল হয়ে যায়, কিন্তু তাদের কারোরই ঘুম হয়নি। সকালবেলা বিকাশ কাজে বেরিয়ে যায়। রিমা তাদেরকে অনেক রহস্যের সাথে বলে, আচ্ছা বলছি, আপনারা এখানে কতদিন থাকবেন? এটা তো আপনার মেয়ের বাড়ি, এখানে থাকা কি আপনাদের শোভা দেয়? রিমা, তুই নিজেকে কি মনে করেছিস বলতো? তুই কি ভাবিস তুই ধনী পরিবারের মেয়ে? তুই যদি এটা ভাবিস তাহলে এই ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে ফেল। দেখ, আমাদের যদি বাড়ি ভেঙে যেত আর আমরা যদি তোর শ্বশুর বাড়িতে গিয়ে থাকতাম, তুই কি তখনও আমাদেরকে এইভাবেই কথা বলতিস? ওনারা এতদিন হলো আসেনি, কিন্তু আজ একটা সমস্যার কারণে ওনারা আমাদের বাড়িতে এসেছেন, না হলে কি আসতো নাকি? আর তুই ওনাদেরকে এরকম ভাবে অপমান করছিস। দিদি, এখনো সুযোগ সময় আছে। তুই এখনো নিজের ভুলটাকে শুধরে নে, নাহলে সকল বড়দের অভিশাপ লেগে যাবে তোকে। তাহলে তোর বিয়ে হওয়াটা অসম্ভব হয়ে পড়বে, আর তোকে সারা জীবন মায়ের বাড়িতেই থাকতে হবে। তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। সবাইয়ের মুখে এই কথা শুনে রিমা তার নিজের ভুল বুঝতে পারে। তখন সে পল্লবী, পল্লবীর বাবা মা এবং রিঙ্কি আর তার নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকেই রিমা বৌদির হাতে হাতে সব কাজ করে দিত এবং বৌদির সাথে রান্নারও জোগাড় করে দিত। ঠান্ডা জলে বৌদিকে আর কোনো কাজই করতে দিত না, সবকিছু নিজেই করে নিত। এরকম ভাবেই সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।